নমস্কার, কণ্ঠস্বরে আমরা আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করছি। জনগণের সমস্যা এবং বিদ্যুৎ বিল বাড়ানোর যে সরকারের প্রচেষ্টা বা বিভিন্ন পন্থা অবলম্বন করে যে প্রচেষ্টা করে যাচ্ছেন এবং তার যে বিরোধিতা করার জন্য অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের সভাপতি বা মুখ্য আহ্বায়ক যাই বলেন না কেন, অজয় আচার্য আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। কণ্ঠস্বরের ওনার থেকে আমরা জানতে চাইব যে এই আপনার টাইম অফ ডে যে সিস্টেম সরকার চালু করতে যাচ্ছে আগামীতে, তো সেই বিষয় নিয়ে আপনাদের অবস্থান কি? দেখুন, টাইম অফ ডে এই যে সিস্টেমটা, এটা হচ্ছে ডাইনামিক প্রাইসিং বলে। ওটা একটা গতিশীল অবস্থা, যেরকম ডিমান্ডের উপর ভিত্তি করে, চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারণ করা। এটা ওপেন মার্কেট ইকোনমির থেকেই এসছে কথাটা। এবং আমরা ইলেকট্রিসিটি যেহেতু একটা এসেনশিয়াল সার্ভিস, অত্যাবশ্যকীয় একটা পরিষেবা, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে চাহিদার উপর ভিত্তি করে দাম নির্ধারণ হোক, এটা আমরা চাই না। আমরা তার তীব্র বিরোধিতা করছি। এইবার এই এপিডিসিএল, আসাম পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, যেটা সরকারি কোম্পানি, সে কোম্পানির প্রত্যেক বৎসরই তারা ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে তারা আবেদন করে নতুন বৎসরের দাম নির্ধারণ করার জন্য। এবারও করেছে এবং এইবার থেকে তারা প্রস্তাব করেছে যে তারা ট্যারিফ হাইক করছে না, অর্থাৎ মাসুল তারা বৃদ্ধির কোনো প্রস্তাব নেই, এবার করছে না। অন্যান্য বছর যেরকম মাসুল বৃদ্ধির প্রস্তাব করে, এবার করছে না। তার অন্যতম কারণ হচ্ছে আসামে যে বিদ্যুৎ ক্ষেত্রে যে আন্দোলন চলছে, এবং সকলেই জানেন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সেক্ষেত্রে পায়োনিয়ার। আমরা সমস্ত রাজ্যেই আমরা স্মার্ট মিটার, বিদ্যুতের মাসুল বৃদ্ধি, এই সমস্ত নিয়ে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে আসছি। এবং আসামের সমস্ত জনগণ সেই আন্দোলনে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি যুক্ত হয়ে গেছেন। সেই ক্ষেত্রে এই অবস্থায় তারা এবার কিন্তু একটা চালাকি করলো, মাসুল বৃদ্ধির কোনো প্রস্তাব করলো না, কিন্তু মানে ঘুর পথে মাসুলটাকে বাড়িয়ে নেওয়ার জন্য এই টিওডি সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে চাইল। টিওডি তারা 24 ঘন্টাকে 3টা ভাগে ভাগ করেছে। একটাকে বলেছে নাইট আওয়ার, সোলার আওয়ার আর পিক আওয়ার। সাধারণত আগে পিক আওয়ার এবং অফ পিক আওয়ার, এই দুটাতেই আমরা অভ্যস্ত। এবং পিক আওয়ার হোক, অফ পিক আওয়ার হোক, দুটা স্ল্যাবেই মাসুল সেম থাকতো, একই থাকতো, তার কোনো হেরফের হতো না। কিন্তু এবার বলছে যে সোলার আওয়ার, পিক আওয়ার এবং নাইট আওয়ার, সোলার আওয়ারটা হচ্ছে মানে ভোরবেলা 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত, তারা বলছে এটা সোলার আওয়ার। এবং পিক আওয়ারটা বলছে 5টা থেকে, আগে পিক আওয়ারটা ছিল 5টা থেকে রাত 10টা, এই পিক আওয়ারটাকে বাড়িয়ে আরও 2 ঘন্টা বাড়িয়ে দিল, 12টা পর্যন্ত। 5টা থেকে রাত্রে 12টা পর্যন্ত করে দিল। আর নাইট আওয়ারটা হচ্ছে 12টা থেকে আবার ভোরবেলা 6টা পর্যন্ত। এবং প্রত্যেকটা স্ল্যাবের আলাদা আলাদা মাসুল হবে। সর্বোচ্চ মাসুল তারা নির্ধারণ করেছে, তারা প্রস্তাব করেছে যে পিক আওয়ারে মানে সাপ্লাই, মানে তারা মাসুল নির্ধারণ করেছে যাদের কানেক্টেড লোড, অর্থাৎ 5 কেবির উপর যাদের লোড কানেকশন আছে, সেই সমস্ত গ্রাহকদের ক্ষেত্রে সেটা হবে 9 টাকা 62 পয়সা। এবং আগে ছিল সেম ক্যাটাগরির গ্রাহকদের, আগে ছিল বোধহয় আগে ছিল আপনার 8 টাকা 74 পয়সা। 8 টাকা 74 পয়সা থেকে এবার বাড়িয়ে এটা করতে চাইছে 9 টাকা 62 পয়সা। তার মানে পার ইউনিটে 88 পয়সা, প্রায় 1 টাকা বৃদ্ধির প্রস্তাব করেছে। অথচ তারা বলছে যে আমরা এবার ফলাও প্রচার করছে পত্রপত্রিকা যে এপিডিসিএল এইবার মাসুল বৃদ্ধির কোনো প্রস্তাব করেনি, মাসুল বৃদ্ধির মানে কোনো প্রচেষ্টা নেয়নি। সম্পূর্ণ একটা মিথ্যা কথা। জনগণ সব ইলেকট্রিসিটি এই সমস্ত কারবার সাধারণ মানুষ বুঝতে পারে না, সাধারণ মানুষ চিন্তা করে না, ভাবে না, বিষয়গুলো নিয়ে চর্চা করে না। ফলে এই সুযোগে জনগণকে এটা সিম্পল একটা ধোঁকাবাজি। এই যে সরকারের যে এই ধরনের প্রচেষ্টা নিচ্ছে, সরকার এখন বলেছে আপনি
প্রিপেড মিটার ব্যবস্থা করুন। প্রিপেড মিটার আপনি যতটুকু আপনার খরচ হবে পয়সা ভরবেন, আপনি রিচার্জ করবেন, যাবেন। কিন্তু কনজিউমাররা এই বিষয়টা জানতে পারতো না যতদিন না তারা এইটা ইউজ করতো। ইউজ করার পর ওরা দেখতে পেয়েছে যে প্রতি মাসে পার কনজিউমার পার মিটার আপনার 100 টাকা করে ওরা চার্জ নিচ্ছে। কিন্তু প্রিপেইড কথাটা বলা হয়েছে, কিন্তু আসলে ওটা প্রিপেইড না, 100 টাকা করে প্রতি মাসে এক্সট্রা চার্জ নিচ্ছে। আপনি যদি মিটারটাকে ইউজ না করেন তাও এই ধরনের মানে লোকানো হিডেন মানে এজেন্ডা রয়ে গেছে সরকার। অনেকগুলো হিজেন এখনও স্মার্ট মিটার সমস্ত কিছু ট্রান্সপারেন্ট হয়নি। আগের বিলে যেরকম যতটা ট্রান্সপারেন্সি ছিল, একজন গ্রাহক বুঝতে পারতো তার কত ইউনিট ব্যবহৃত হয়েছে এবং মানে কোন স্ল্যাবে কত ইউনিট পড়েছে, কোন স্ল্যাবের রেট কত, এই তার সারচার্জ কত, ইলেকট্রিসিটি ডিউটি কত, মিটার রেন্ট কত, সমস্ত কিছু ডিটেলস ছিল। এখন কিন্তু প্রিপেইড মানে সিস্টেমে স্মার্ট মিটারে এত ডিটেলসে কিছু নেই। হ্যাঁ, ফলে অনেক কিছুই হিডেন রয়েছে, অনেক কিছুই মানে হাইড করতে চাইছে তারা। হ্যাঁ, এবং এই আমি আগেও বলেছি, সর্বত্রই বলে আসছি, এখনও বলছি যে প্রিপেইড স্মার্ট মিটারটা ওরা এনেছে মানে কর্পোরেট হাউসদের স্বার্থে, যাতে আস্তে আস্তে আমাদের ইন্ডিয়াতে এটা ট্রেন্ড, এই যে চণ্ডীগড় ডিস্ট্রিবিউশন কোম্পানিটা চলে গেল, প্রাইভেট মানে কোম্পানির দখলে চলে গেল, সরকার দিয়ে দিল, এটা লাভজনক কোম্পানি ছিল। এবং এরকমভাবে তারা মানে এজেন্ডাই এটা যে আস্তে আস্তে ব্যক্তিগতকরণ মানে করা। ব্যক্তিগতকরণ করতে গেলে তাদের স্মার্ট মিটার চাই। স্মার্ট মিটার যদি মানে চালু করতে পারি তাহলে সাপ্লাই কস্টটা খুব রিডিউসড হয়ে যায়, কমে যায়। তাতে গিয়ে প্রাইভেট কোম্পানিগুলো মুনাফা অনেক গুণ বেড়ে যায়। এবং এই যে টিওডি একটার পর একটার সাথে একটা লিঙ্ক আছে, কিন্তু স্মার্ট মিটারের উপর টিওডি আনতে চাইছে, এবার প্রস্তাব করেছে। আমি বললাম এই টিওডি এটা সোজা কথা, এটা ওপেন মার্কেট ইকোনমি। দেখুন এই কুম্ভ মেলা কয়েকদিন আগে হয়ে গেল, এত প্লেনের টিকিটের চাহিদা ছিল, কোথাও 40,000 50,000 টাকা পর্যন্ত হয়ে গেছে, বৃদ্ধি হয়েছিল। আমাদের এই গুয়াহাটিতে দেখবেন পিক আওয়ারে যে সময়টা চাহিদা বেশি, ওলা উবেরের দাম বেড়ে যায়। ওটা হচ্ছে ওপেন মার্কেট, মানে যখন চাহিদা বাড়বে দামটা বাড়বে। তাতে কিন্তু ইলেকট্রিসিটি তো নিত্য প্রয়োজনীয় জিনিস। আমরা ওটাই বলছি যে ইলেকট্রিসিটি 1948-এর অ্যাক্টে পরিষ্কার বলা হয়েছিল যে ইলেকট্রিসিটি রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল বেসিসের ভিত্তিতে ইলেকট্রিসিটি ইন্ডিয়াতে ডেভেলপমেন্টটা করা হবে সমস্ত রাজ্যের। এবং সেই জন্য ইলেকট্রিসিটি কনকারেন্ট লিস্টে ছিল, যুগ্ম তালিকায় ছিল, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট উভয় সরকার মিলে তার অঞ্চলের প্রয়োজন পূরণ করার জন্য ইলেকট্রিসিটিকে ডেভেলপ করবে। কিন্তু আস্তে আস্তে আমরা কি দেখলাম, দেখলাম যে ইলেকট্রিসিটি ক্ষেত্রেও সেন্ট্রালাইজ হচ্ছে, কেন্দ্রীয়করণ হচ্ছে, সমস্ত কিছু কেন্দ্র সরকারের হাতে নিতে চাইছে, রাজ্য সরকারের ক্ষমতা কাটিল করতে চাইছে। কেন? ওই কর্পোরেট হাউসদের স্বার্থে। কর্পোরেটরা তারা চায় তারা মানে ক্ষমতা একটা সরকারের হাতে থাকুক, তাইলে তারা ওইখান থেকেই একটা সরকারের কাছ থেকেই তারা তাদের মতো করে তারা সব কিছু আদায় করতে পারবে। এবং মানে বিগত কয়েক বছরে বিশেষ করে ইলেকট্রিসিটি আইন 2003-এর পর থেকে দেখা যাচ্ছে মারাত্মক ধরনের সেন্ট্রালাইজ হচ্ছে। তো একটাই কারণ যে প্রাইভেট পুঁজিকে সেখানে ঢোকার সুযোগ করে দেওয়া। আপনি যেটা বলছেন যে ব্যক্তিগত কোম্পানিকে সুযোগ করে দেওয়া, গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে প্রধানমন্ত্রী, কিন্তু গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তার মডেল ছিল ব্যক্তিগতকরণ। তার সেই ব্যক্তিগতকরণ মডেল আজকে সারা ভারতবর্ষে মানে প্রয়োগ হচ্ছে, সেটা কি বলা যেতে পারে? হ্যাঁ, ব্যক্তিগত মানে গুজরাট মডেল একসময় খুব পপুলার হয়েছিল এবং এইটা আমি বলবো যতটা প্রচার হয়েছিল বাস্তবে কিন্তু তা না, চিত্রটা সম্পূর্ণ উল্টা। গুজরাট ঘুরে যারা এসছেন, যারা মানে খবর রাখেন, তারা জানেন যে এই মডেলের দ্বারা আলটিমেটলি বেনিফিটেড ওই কিছু মানুষ, মুষ্টিময় মানুষ বেনিফিটেড হয়েছে। আমজনতার অবস্থা যেটা যে তিমিরে ছিল গুজরাটে সেই তিমিরে এখনও আছে, তার কোনো পরিবর্তন হয়নি। তো এটাকে ওই রবীন্দ্রনাথ বলেছিলেন যে আপনার শরীরের দেহের সমস্ত রক্ত মুখমণ্ডলে এসে যদি মুখটা ফুলে যায় তাকে স্বাস্থ্যের লক্ষণ বলা যায় না। এই যে গুজরাট মডেল বা এই যে ভারতবর্ষের যে অর্থনীতি, পুঁজিবাদী অর্থনীতির
যা হচ্ছে, সমস্ত সম্পদ তো কিছু মানুষের হাতে, দেশের সমস্ত সম্পদ নিংড়ে কিছু মানুষের হাতে জমা হয়ে কেন্দ্রীভূত হয়ে যাওয়াটাকে তো অর্থনীতির মানে স্বাস্থ্যবান অর্থনীতি আমরা বলতে পারি না, বলা যায় না। হ্যাঁ, তার জন্য আজকে অর্থনৈতিক বৈষম্য মারাত্মক আকার ধারণ করেছে। এখানেই মানে কি সরকারের নীতির প্যারাডিজম শিফট হচ্ছে। দেখা যাচ্ছে যে মানে সমাজতান্ত্রিক বা সমাজের উন্নয়নের ক্ষেত্রে যেই বাজেট ছিল, সেই বাজেট কিন্তু এখন ক্যাপিটাল অর্থনীতি মানে ক্যাপিটালিস্ট অর্থনীতির দিকে ইন্ডিয়া চলছে। দেখা যাচ্ছে 2-3 জন বা 4-5টা পুঁজিপতি গ্রুপকে তুলে ধরার যে সরকারের প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু দেশের সার্বিক কল্যাণ না হলেও কিন্তু দেশের অর্থনীতিটা কিন্তু বদলে যাচ্ছে। ডেফিনেটলি বদলে যাচ্ছে। সোশ্যাল সিকিউরিটি বলে একটা কথা ছিল, সামাজিক নিরাপত্তা, মানুষের কর্মসংস্থাপন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই সমস্ত ক্ষেত্রে বাজেটে কোনো উচ্চবাচ্য নেই, কোনো কথা নেই। বাজেটে ওই একটা ক্লাসকে, আপার মিডিল ক্লাস এবং কর্পোরেট হাউসদের স্বার্থে এবং তাদেরকে খুশি করার জন্যই কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে, যেটা একটা হোয়াক্স, এটা কি বলবো, একটা দুঃখাবাজি, তার বাইরে মানে কিছু বলা যায় না। এই যে আপনার নামরূপ সার কারখানাকে অনেক বৃহৎ করা হবে, তার প্রোডাকশন চাহিদা বাড়ানো হবে, 10 বছর আগেও ঘোষণা করা হয়েছিল একই কথা। বাজেটে আশ্বাস, পবিত্র সদনে সংসদে দাঁড়িয়ে যখন মন্ত্রীরা ঘোষণা করেন আমি বাজেটের এই প্রতিফলন হবে, আমার বাজেটে এই প্রতিফলন হয়েছে এবং বাজেটে এই কাজ হবে, তো সেরকম গুজরাট মানে মানে গুজরাটের প্রধানমন্ত্রীকে সামনে রেখে যে বাজেট চলছে এখন, যে বাজেট আসছে সেই বাজেটে রেল বাজেটকেও ঢুকিয়ে নেওয়া হয়েছে, যেটা একটা স্বতন্ত্রভাবে ছিল। থাকার পর আমরা দেখতে পাচ্ছি যে নামরূপ সার কারখানা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য আসামের গুরুত্বপূর্ণ একটা কারখানা, কিন্তু সেখানেও বলা হলো যে তাকে আবারও রিকনস্ট্রাকশন করা হবে, কিন্তু তার আগের বাজেটেই হয়নি। 15 পরে আবারও বাজেট ঘোষণা করলো, আবারও ঘোষণা করলো। এই যে দ্বিচারিতা সরকারের, এই ধরনের যে বিষয়গুলা, এই বিষয়গুলা তো মানে খুবই মানে আমরা হতাশাজনক। একদম হতাশাজনক, ঠিকই বলেছেন। ওই বললাম যে বাজেটে কিছু ঘোষণা করতে হয় মানে পাবলিককে প্রতারণা করার জন্য, কিছু ঘোষণা করতে হয়। গতবারের বাজেট আপনি পর্যালোচনা করুন যে গত বছরের যে বাজেটে যা যা ঘোষিত হয়েছিল সেই সমস্ত প্রজেক্ট কটা ইমপ্লিমেন্ট হয়েছে, বাস্তবায়ন হচ্ছে না, এবং আমরা বছরের পর বছর দেখছি এগুলি। তাহলে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাজেট মানে এটা কিছু ঘোষণা করতে হয়, এটা প্রতারণামূলক বিষয়। হ্যাঁ, এবং আসল যে বিষয়টা যাদের স্বার্থে কাজ করতে হয় ওটা কিন্তু ঠিকই হচ্ছে। প্রত্যেক বছর বাজেটে কর্পোরেট মানে সেক্টরে মানে কর রেহাই দেওয়া হচ্ছে। প্রত্যেক মানে বছরই বাজেটে কর্পোরেট পুঁজিপতিদের মানে স্বার্থে যাচ্ছে। আমজনতার সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন, সাধারণ মানুষ কি চায়, একটা ছাত্র যুবক সে লেখাপড়া শেখার পর সে একটা কাজ চায়, কাজ করে খেতে চায়। হ্যাঁ, এবং সাধারণ মানুষ চায় শিক্ষা, স্বাস্থ্য, এগুলির মানে দামটা যাতে কম থাকে, যাতে মানে পায়, সহজলভ্য যাতে হয়। কিন্তু এই সাধারণ মানুষের যেগুলো প্রয়োজন বাজেটে কোথাও কিন্তু কোনো সুবিধা নেই। কিছু আপনি বললেন শিক্ষা, স্বাস্থ্য সাধারণ লোকেরা চায়। দিল্লিতে দেখা গেল বিগত মানে 15 বছর সরকার শিক্ষা স্বাস্থ্য ক্ষেত্রে অভূতপূর্ব পরিবর্তন করে দিল, সরকারি শিক্ষার ক্ষেত্রে স্কুল কলেজ ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু নির্বাচনে তো সেই কেজরিওয়ালের দল হেরে গেল। নির্বাচন মানে বর্তমান সময়ে এই পুঁজিবাদী ব্যবস্থার নির্বাচন সকলেই জানে এটা একটা প্রহসন মাত্র, আর কিছু না। নির্বাচন কমপ্লিটলি কন্ট্রোলড হয় মানে মানি পাওয়ার, মিডিয়া পাওয়ার, মাসুল পাওয়ার, তার দ্বারা। কোনো নির্বাচনে মানে জনগণের সুচিন্তিত মতামত প্রতিফলন হয় না বললেই চলে। জনগণ, সাধারণ মানুষ ওই মিডিয়ার দ্বারা নানাভাবে প্রভাবিত হয়। আলটিমেটলি সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকাল নির্বাচনে দেখা যাচ্ছে নেতামন্ত্রীদের বক্তব্যের মধ্যে দেখা যাচ্ছে যে দেশের সামনের চ্যালেঞ্জেস কি, সমস্যাগুলো কি, জনগণ কোন কোন সমস্যা মানে মানে ফেস করছেন, তার সমাধান আমি যদি ক্ষমতায় যাই আমি কোন পথে করব, সে সমস্ত নিয়ে কোনো বক্তব্য নেই। সমস্তটা চলে যাচ্ছে কে হারবে কে জিতবে, কে হারবে কে জিতবে, এইভাবে একটা প্রতিযোগিতা। এবং জনগণ মিডিয়াতে এগুলি দেখে দেখে জনগণ গিলাচ্ছে, জনগণ খাচ্ছে। ফলে ওই আসল বিষয়গুলো তল পড়ে যাচ্ছে, আসল বিষয়গুলা নিচে মানে পর্দার আড়ালে চলে যাচ্ছে।
এই সামনে চলে আসছে কে জিতবে কে হারবে, আর চলে আসছে সাম্প্রদায়িকতা, নানা রকম ইকুয়েশন, জাত পাত ভাষা ধর্ম এই সমস্ত সামনে চলে আসছে। ফলে নির্বাচনে আমরাও ছোটবেলা যেভাবে দেখতাম বিভিন্ন দল তার মানে ম্যানিফেস্টো ঘোষণা করত এবং তারা কি করবে কি করবে না এই সমস্ত ছিল। আজকাল ম্যানিফেস্টো প্রাসঙ্গিকতা প্রায় নেই। হ্যাঁ, শুধু কে হারবে কে জিতবে এই 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 বিষয়টা চলে আসছে। ফলে কিছু সেক্টরে আপনি কাজ করলেই আপনি এই সমস্ত মাসুল পাওয়ার, মিডিয়া পাওয়ার, মানি পাওয়ারকে টপকে আপনি মানে চলে যেতে পারবেন, সেটা বলা যায় না। এই জায়গায় দাঁড়িয়ে আছে আজকের নির্বাচন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। কে স্বাধীনতার ৭৬ বছর পরে আপনার কি কোথাও মনে হচ্ছে যে মিডিয়ার স্বতন্ত্র ভূমিকা বা মিডিয়ার বলিষ্ঠ ভূমিকার যেটা অভাব আছে, আপনার কথায় মনে হচ্ছে যে মিডিয়ার স্বতন্ত্র ভূমিকার অভাব রয়েছে? একেবারে মানে সত্যি কথা, মিডিয়ার স্বতন্ত্র ভূমিকা, যে মিডিয়া বলা হতো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং অনেক ক্ষেত্রে মিডিয়া বিরোধী ভূমিকা মানে পালন করত, সেই মিডিয়া আজকে কোথায়? সেই মিডিয়া তো নেই। আজকে মানে সরকার পক্ষ যা করছে, জনবিরোধী যে সমস্ত কাজ করছে, ওইগুলিকে মিডিয়া জনস্বার্থে বলে প্রচারিত করছে, একদম উঠে পড়ে লেগেছে মানে প্রচার করার জন্য। ফলে মিডিয়া হবেই এটা, কারণ মিডিয়াটা কন্ট্রোল করছে কারা? মিডিয়া তো সাধারণ মানুষের হাতে নেই, মিডিয়াটা কর্পোরেট হাউসের মানে কন্ট্রোলে আছে। ফলে এই মিডিয়া কর্পোরেট হাউসের শাসক দলের স্বার্থের বিরুদ্ধে যাবে কেমন করে? যেতে পারে না। সেই বলিষ্ঠ মানে জার্নালিস্ট বা সেই বলিষ্ঠ মানে সংবাদ গোষ্ঠী আজকাল খুব অভাব, খুব ব্যতিক্রম একদম নেই আমি বলবো না, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু এটা মেইন স্ট্রিমে নেই। দেশের ইমার্জেন্সির সময় সংবাদ মাধ্যমের মানে এডিটিং করা হয়েছিল, এখন আপনি যেটা বলছেন সেটা থেকে উঠে আসে এই প্রশ্ন, কি দেশে কি অঘোষিত ইমার্জেন্সি চলছে? এটা একপক্ষীয়, মানে ইমার্জেন্সি না, এটা একপক্ষীয়, যে যারা শাসনে থাকবে তাদের কন্ট্রোলে থাকবে মিডিয়াটা এবং তাদের জয়গান গাইবে, এইভাবে চলে আসছে। এবং মিডিয়া জগৎকেও নানাভাবে বাধ্য করা হচ্ছে। আপনি যদি একটা সংবাদ প্রতিষ্ঠান আপনি যদি পরিচালনা করেন, তাহলে আপনি এখানে নিরপেক্ষ অবস্থান নিতে পারেন না, কারণ তাহলে আপনার প্রতিষ্ঠান চলবে না। আপনি ওই অ্যাড ফ্যাড এইগুলি পাওয়ার জন্য আপনাকে যেতেই হবে মানে তাদের কাছে। এরকম একটা কন্ডিশন সৃষ্টি করে রেখেছে, যেখানে মানে সংবাদ জগৎ নিরপেক্ষ ভূমিকা বা বলিষ্ঠ ভূমিকা বা সরকার একটা জনবিরোধী কাজ করলে তার বিরুদ্ধে একটা বলিষ্ঠ ভূমিকা পালন করার মতো অবস্থায় আজকে নেই। আজকে এই যে ইলেকট্রিসিটির ক্ষেত্রে সরকার বারবার ইলেকট্রিসিটির বিল বাড়ানোর জন্য চেষ্টা করছে বিভিন্ন উপায়ে, মানে সামনে একটা দেখিয়ে আর একটা করে, এই যে ব্যবস্থা, এই ব্যবস্থা কি কোথাও মনে হয় যে সরকারের মানে মানে দৃষ্টিভঙ্গির অভাব, যে তারা কি করবে, বা রেভিনিউ সোর্স অফ আর্নিংস যে সরকারের একমাত্র এটার উপর, যেখানে লিমিটেড বিদ্যুৎ উৎপাদন হচ্ছে আসামে, যেটা এই ক্ষেত্রে সরকার চাইছে যে বিদ্যুৎ গ্রাহক যারা রয়েছে, কারণ প্রতিটি বাড়িতেই কানেকশন রয়েছে, কিছু কিছু প্রত্যন্ত অঞ্চলে এখনও কানেকশন যায়নি, কিন্তু যা গ্রাহকরা রয়েছে সেই গ্রাহকদের টুটি চেপে ধরে পয়সা বার করে সরকার চলার পথ বার করছে নাকি? না, দেখুন, সরকার যে সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, রাজ্য সরকার হোক, এই সরকারগুলোর দায়বদ্ধতা এখন সাধারণ মানুষের কাছে নয়। এই সরকারগুলোর দায়বদ্ধতা পুঁজিপতিদের কাছে। ফলে এই এসেনশিয়াল মানে সার্ভিস যেগুলি ছিল, আপনি লক্ষ্য করবেন একটু, যে বিশেষ করে এই 90 দশকের পর থেকে এই সমস্ত এসেনশিয়াল সার্ভিস সেক্টরে ব্যবসার জন্য মানে এই প্রাইভেট পুঁজি মানে ব্যক্তিগত পুঁজির অবাধ প্রবেশ হয়েছে। আমন্ত্রণ জানানো হয়েছে, ওরা ঢুকেছে প্রচুর পরিমাণে। ওই যে আমি বললাম যে স্বাস্থ্যক্ষেত্রে একই আমরা চিত্র দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে একই, এবং এখন ইলেকট্রিসিটির ক্ষেত্রে একই দেখছি। তার মূল কারণটা হচ্ছে যে মানে বাজার কিন্তু পুঁজিপতিদের বাজার কিন্তু সংকুচিত হচ্ছে। আমি মানে বলতে পারি, একটা উদাহরণ দিতে পারি, যে ভারতবর্ষের বাজারটা এখন 40%, 140 কোটির মধ্যে 40 কোটি মানুষের হাতে
পয়সা আছে, এরা উচ্চ মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, তাদের মানে ইনকাম আছে, তাদের হাতে বাজার আছে। এই 40 কোটিকে টার্গেট করেই কিন্তু মানে সমস্ত পরিকল্পনা চলছে। তো বাজারটা সংকুচিত হচ্ছে। বাজার যখন সংকুচিত হয় তখন ক্যাপিটাল, আপনার হাতে ক্যাপিটাল আছে, সেই ক্যাপিটাল তো আইডিয়াল থাকতে পারে না, বসে থাকতে পারে না। সেই ক্যাপিটাল মানে সে মানে বিনিয়োগ মানে হতে চায়, সে খাটতে চায়। তা খাটানোর জায়গা কোথায়? খাটানোর জায়গা হচ্ছে সার্ভিস সেক্টরগুলো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সার্ভিস সেক্টরে আপনার মুনাফার একটা নিশ্চয়তা আছে, অন্য কোথাও মুনাফার নিশ্চয়তা নেই। আপনি যদি একটা ধরুন, আমি একটা মানে বলছি যে একটা সাবান ফ্যাক্টরি আপনি যদি প্রতিষ্ঠা করেন, আপনি বলতে পারবেন না আজকে বাজারের যে অবস্থা, আপনার উৎপাদিত সাবান সবটাই আজকে যা উৎপাদন করবেন সবটাই আজকে বিক্রি হবে, বলতে পারেন না। আর বিক্রি না হলে আপনার মুনাফা আসবে না। তার জন্য দেখবেন ইন্ডাস্ট্রি, কনজিউমার গুডসের ইন্ডাস্ট্রি একটার পর একটা ভারতবর্ষে মানে বন্ধ হতে হতে গত কয়েক বছর 56 লক্ষ ইন্ডাস্ট্রি বন্ধ হয়েছে। এইবারের বাজেটের পর তো আমার আরো ভয়ঙ্কর আশঙ্কা হচ্ছে, কারণ 6.4 থেকে 6.8 ওরা বাজেটের টার্গেট দিয়েছে, কিন্তু 6.4 বা 6.8 না, যদি ওটা 8 পয়েন্ট পর্যন্ত না যেতে পারে বা 7 পয়েন্ট যদি ক্রস না করতে পারে, তাহলে দেশে ভয়াবহ অর্থনৈতিক সমস্যা হবে, চাকরি যাবে, বেকাররা আরো মানে পথে বসে যাবে, একদম একটা সমস্যার সৃষ্টি হতে পারে একেবারে। হ্যাঁ, মানে বলেছেই এই বাজেটে বলছে সমস্ত সরকারি খণ্ডে যে সমস্ত উদ্যোগ প্রতিষ্ঠান ছিল এগুলি তারা পদ গ্রহণ করছে, মানে হ্যান্ডওভার করার জন্য, প্রাইভেট মালিককে হ্যান্ডওভার করার জন্য পদ গ্রহণ করছে। এবং প্রাইভেট আপনি বলছেন, আপনি মানে স্ট্যাটিস্টিক্স যদি দেখা যায় তাহলেই সত্যটা বেরিয়ে আসবে যে এই প্রাইভেটাইজেশন এই যে 90 দশকের যে স্লোগান উঠেছিল, এই কর্পোরেট হাউসে কত % ছেলে মেয়ে কাজ করছে, চাকরি পাচ্ছে, এবং চাকরির নিরাপত্তা কি? নিরাপত্তা বলতে কিছু নেই। হ্যাঁ, সুতরাং এইগুলো কোনো সেক্টরে নেই, কোনো সেক্টরে নেই, প্রাইভেটের কোনো সেক্টরে নাই, চাকরির কোথাও নিরাপত্তা নেই। এবং পার্সেন্টেজটাও লক্ষ্য করবেন যে কতজন পেয়েছে চাকরি, পায়নি। তাইলে প্রাইভেট পুঁজি আসলেই আজকে আসামে অ্যাডভান্টেজ আসাম মানে হবে। হ্যাঁ, এখানে ঢালাও প্রচার হচ্ছে যে বিনিয়োগ আসবে, দেশি বিদেশি কোম্পানি আসবে, আসলে ইন্ডাস্ট্রি স্থাপন হবে এবং লাখ লাখ ছাত্র যুবকরা চাকরি পাবে। হ্যাঁ, অতীত ইতিহাস কি বলে? ভারতবর্ষের অতীতের ইতিহাসটা আমাদের সামনে আছে তো, একটু দেখুন কি বলে। কোথাও চাকরি হয়নি, উল্টা চাকরি ছাঁটাই হয়েছে, বহু এখনো হচ্ছে। ফলে এইটা সমাধানের পথ না, হতে পারে না। অ্যাডভান্টেজ আসাম, বিনিয়োগ আসবে আসামের ছেলে মেয়েরা চাকরি পাবে, তার গ্যারেন্টি সরকার দিচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে অ্যাডভান্টেজ আসামে, ধরুন আসামের একটা স্টার্ট আপ একটা নতুন করে চালু হতে যাচ্ছে সেমিকন্ডাক্টর ইউনিটে কাজ করার জন্য তো আমার সেরকম স্কিল্ড লোকের দরকার যে সেমিকন্ডাক্টরটা কি বোঝে। তো সেই লোকটা কোথায় আসামে? সেই লেবার ক্লাস লোক দিয়ে তো ওটা করার না। সিলিকনের মাটি নিয়ে আসবে লেবারের মাথায় করে, সেটা ঠিক আছে, সেটা সিলিকনটা আমার ভুটানে পাওয়া যাচ্ছে, একদম কম দামে র মেটেরিয়ালস পাবে, জলটা ভালো পাবে। কিন্তু সেমিকন্ডাক্টর ইউনিটের একটা বিষয় আছে, আজকে যদি আপনার 27,000 কোটি টাকা বিনিয়োগ করে ওটাকে করা হয়, আবার আগামী বছর আপনাকে আবারও 27,000 কোটি টাকা আবার রিইনভেস্ট করতে হয়, কারণ ওটার এই সিস্টেমটাই ওই রকম, যার জন্য সেমিকন্ডাক্টরটা ইউনিটটা আপনার ভায়াবিলিটি মানে অনেক কম। আর এটা যে একবার প্রোডাকশন হওয়ার পর ওই মেশিনারিজ বা ওই বিষয়টা আপনাকে আবার করতে হবে, নতুন করে করতে হয়, সে যাই হোক চ্যালেঞ্জেস রয়েছে। হ্যাঁ, কথাটা হচ্ছে যে রিসেন্টলি আপনারাও শুনছেন, আমরাও শুনছি, এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির উপর জোর দেওয়া হচ্ছে। তার কারণটা হচ্ছে এখন সেমিকন্ডাক্টরের একটা প্রচুর সম্ভাবনা আছে সমস্ত ক্ষেত্রে, চিপস এগুলি, সোলার প্লেট, এবং সরকার মানে পৃষ্ঠপোষকতা করছে যে এই যে সোলার প্যানেল দিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের কথা বলা হচ্ছে। পরিবেশের উপর মারাত্মক এই যে থার্মাল প্রজেক্টগুলো, এনভায়রনমেন্টের উপর মারাত্মক এটা কি বলবো, একটা ভয়ঙ্কর বিপদ ডেকে আনছে। ফলে এই সৌর বিদ্যুতের কথা বলা হচ্ছে। আর এই সৌর বিদ্যুতের চাহিদা যত বাড়বে এবং যত প্রজেক্ট হবে, সেখানে আপনার সোলার প্লেট দরকার এবং চিপস এই সেমিকন্ডাক্টর ব্যবহার হবে। এবং সেইটা একটা বাজারের একটা সম্ভাবনা আছে দেখেই
এই কর্পোরেট হাউস থেকেও কিছু কিছু কোম্পানি এই সমস্ত ক্ষেত্রে বিনিয়োগ করছে এবং সরকার তাদেরকে সাহায্য করছে। আমি এখানটায় বলবো যে আজকে জাগিরোডের পেপার মিলটা ইচ্ছাকৃতভাবে এটাকে লস মানে করিয়ে 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 ইচ্ছাকৃতভাবে এটাকে ফেইলার দেখিয়ে এটাকে মেরে বন্ধ করে এই সরকারি সম্পত্তিটাকে এখন হ্যান্ডওভার করা হচ্ছে টাটার কাছে করা হয়েছে এবং সেখানে নাকি টাটা সেমিকন্ডাক্টর হাব করবে। আমি বলছি যে আসামে এই ধরুন এই এপিডিসিএল এর ভিতরেই ইঞ্জিনিয়ারদের স্কিল মানে মানে ম্যান পাওয়ারের কি অভাব আছে? না, এপিডিসিএল এর ভিতরে অনেক ইঞ্জিনিয়ার আছে যাদেরকে ট্রেন্ড করে সরকারি উদ্যোগে এই সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি হতে পারত। সরকার কিন্তু সেই দিকে যাচ্ছে না, সেই চেষ্টাই করছে না, চিন্তাই করছে না। এত আবার আমাদের দেশে এত ইঞ্জিনিয়ার রয়েছে, হ্যাঁ, তাহলে ওরাই তো প্রাইভেট সেক্টরে গিয়ে কাজটা করবে। তাহলে সরকারি উদ্যোগটা নিল না কেন? প্রশ্নটা এই জায়গাতেই নেবে না। হ্যাঁ, কারণ সরকার, যে আমি বললাম একটু আগে, সরকারের দায়বদ্ধতা ক্যাপিটালিস্ট ক্লাসের কাছে। উত্তর পূর্বাঞ্চলে যত বাঁশ পাওয়া যায়, আর অসমে যে বাঁশের যে ভ্যারাইটিস আছে, প্রায় 21 প্রজাতির বাঁশের মধ্যে 19 প্রজাতির বাঁশ অসমে রয়েছে। এত সমৃদ্ধ মানে আমাদের বনজ সম্পদ থাকার পর ধরুন আমাদের দুটো বন্ধ হয়েছে, 5 গ্রাম এবং জাগিরোড। 5 গ্রাম এবং জাগিরোডে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, প্রায় মানুষ মারা যাচ্ছে যারা এখন পর্যন্ত সেটেলমেন্ট পায়নি, তারা এইভাবে লোক মারা যাচ্ছে। তারপরও সরকার কিন্তু দ্বিতীয় আপনার উদ্যোগ করার চেষ্টা করলো না। আজকে যেই বাঁশ আমাদের নর্থ ইস্ট থেকে বা আসাম থেকে যে বাঁশগুলা, সেই বাঁশগুলা কোন পুঁজিপতি গোষ্ঠীর হাতে যাচ্ছে? সেই সমস্ত বাঁশ চলে যাচ্ছে আইটিসির ক্ষেত্রে। হ্যাঁ, যে আইটিসিকে সেই বাঁশটা মানে সরবরাহ করা হচ্ছে, কিন্তু অসমে এই পেপার ইন্ডাস্ট্রির একটা সম্ভাবনা ছিল, সেটাকে ধূলিসাৎ করা হলো এবং নতুন কোনো মানে কিছুই করা হলো না। শুধু পেপার ইন্ডাস্ট্রি না, আসাম তো প্রাকৃতিক সম্পদে ভরপুর। কয়লা আছে, বাঁশ আছে, বনজ সম্পদ আছে, প্রাকৃতিক মানে মাটির নিচে প্রচুর সম্পদ আছে। কিন্তু স্বাধীনতার পর কোনো সরকার কি এই সম্পদকে কাজে লাগিয়ে আসামের মানে শিল্পায়নের জন্য কোনো চেষ্টা করলো? আসামের যদি শিল্পায়ন এবং মানে যোগাযোগ ব্যবস্থা যদি উন্নতি হতো, তাহলে আসামে আজকে যে সমস্যা, আজকে যে বিভিন্ন জায়গাতে এই যে বিভাজনবাদী চিন্তাও আসছে, যুবকরা যে মানে মানে কি বলবো বিপথে মানে চলে যাওয়ার যে ট্রেন্ডটা আসামে আসছিল, ওটা হতো না। তাহলে সেই যে কাজটা জনগণের বেসিক প্রয়োজন, সেই বেসিক প্রয়োজন পূরণ করার কোনো কাজ আসামে স্বাধীনতার পর কোনো সরকার হয়নি। ফলে এই সমস্যাগুলো দেখা যাচ্ছে। আর এখন আপনি মানে মানে চিত্রটা দেখলে অবাক হয়ে যাবেন যে সমস্ত ভারতবর্ষের বনাঞ্চলের প্রায় সবটাই বলতে গেলে বনাঞ্চল এই কর্পোরেটদের হাতে চলে গেছে। সমস্ত মানে বনাঞ্চল চলে যাচ্ছে কিন্তু কর্পোরেটের হাউসের হাতে। আপনি যান পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মানে অঞ্চলে গিয়ে দেখুন, বনাঞ্চল একদম হাজার হাজার বিঘা বনাঞ্চল হ্যান্ডওভার করে দিয়েছে এই আম্বানি আদানি এদের হাতে। ফলে এবং এরা বনাঞ্চল ধ্বংস করে এরা পরিবেশের ক্ষেত্রে মারাত্মক মানে বিপদ মানে ডেকে আনছে। এগুলি তো আমাদের জনজীবনের মৌলিক সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে এখন। এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট একটা বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আমরা কথা বলছি অজয় আচার্যের সঙ্গে। তিনি অসম বিদ্যুৎ কনজিউমার অ্যাসোসিয়েশনে তিনি অসমের মুখ্য আহ্বায়ক। বিদ্যুৎ বিভাগের এবং বর্তমান যে রাজনৈতিক বিভিন্ন সমস্যার বিষয় নিয়ে ওনার সঙ্গে কথা বলা হচ্ছে। বনাঞ্চল সুরক্ষিত নয়, বনাঞ্চল এখন পুঁজিপতিদের হাতে চলে গেছে। শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত কিছু। স্বাধীনতার ৭৬ বছর পর আমরা দেশবাসী কি পেলাম, তাও যেন এক পর্যালোচনার বিষয়। আমি অজয় আচার্য থেকে জানার চেষ্টা করব, স্বাধীনতার ৭৬ বছর পর আজ ভারতবর্ষের এই অবস্থা। হ্যাঁ, স্বাধীনতার মধ্য দিয়ে এটা
এখন আর বিতর্কের কোনো বিষয় নয় যে আমরা যে স্বাধীনতা ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে আপোষের মধ্য দিয়ে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি, সেই স্বাধীনতার সুফল কিন্তু জনজীবনে কিচ্ছু আসেনি। হ্যাঁ, বলতে পারেন যে আমরা একটা রাজনৈতিক অধিকার পেয়েছি, আপনি ইচ্ছা করলে এখন মানে একটা ভোটের অধিকার পেয়েছেন, আপনি ইচ্ছা করলে নির্বাচনে আপনি প্রার্থী হতে পারেন, এইটুকুই। তার থেকে বেশি আমরা কিছুই কিন্তু পাইনি। অর্থনৈতিক স্বাধীনতা তো আমরা পাইনি। ফলে এই স্বাধীনতার মধ্য দিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতা এবং অর্থনৈতিক ক্ষমতা, রাজনৈতিক ক্ষমতা সবটাই চলে গেল মুষ্টিমেয় কিছু মানুষের হাতে, যাদেরকে রাজনৈতিক পরিভাষায় যাদেরকে দেশীয় পুঁজিপতি মানে বলা হয়, তাদের হাতে। এবং তারা ওই স্বাধীনতার পরদিন থেকেই তারা তাদের বাজার স্বার্থে, তাদের মুনাফার স্বার্থে তারা যে শোষণ নির্যাতন তারা চালিয়ে আসছে এবং তার তীব্রতা দিনে দিনে যেভাবে মানে মানে বেড়ে চলছে, এবং তাকে টিকিয়ে রাখার জন্য, তাদের অর্থনৈতিক শোষণকে টিকিয়ে রাখার জন্য তারা রাজনৈতিক ক্ষেত্রে তাদের যে কালো হাত, তাদের যে মানে ছায়া, তারা রাজনীতিটাকে কন্ট্রোল করছে। আবার বলছি আমি, এই মানে মানি পাওয়ার, মিডিয়া পাওয়ার দিয়ে, মাসুল পাওয়ার দিয়ে রাজনীতিটাকে তারা কন্ট্রোল করছে। হ্যাঁ, ফলে আজকে দেখুন, আজকে মানে বলতে গেলে ভারতবর্ষে এটা এই বেকার সমস্যা, কর্মহীনতার সমস্যা, যেটা মানুষকে, ছাত্র যুবকদেরকে একদম পাগলা করে দিচ্ছে, অনৈতিক পথে যাচ্ছে ছাত্র যুবকরা, সেই সংখ্যাটা বলতে গেলে পূর্ণ বেকার এবং অর্ধ বেকার, সেটা দুটাকে যোগ করলে জনসংখ্যার প্রায় অর্ধেকটাই। এই একটা প্যারামিটার দিয়েই দেশের অবস্থাটা আমরা বুঝতে পারি। অন্য প্যারামিটার বাদ দিন, আপনি একটা প্যারামিটার দিই, তাইলে এই দেশ মানে মানে চলবে কিভাবে, এই দেশের সুখ শান্তি আসবে কিভাবে? জনসংখ্যার প্রায় অর্ধেকটাই যদি কর্মহীন হয়ে বসে থাকে, এত বড় বিশাল এটা আমাদের ম্যান পাওয়ার, লেবার পাওয়ার আছে, সেটাকে কাজে লাগানোর কোনো উদ্যোগ নেই, কোনো প্রচেষ্টা নেই, কোনো চিন্তা নেই, তাহলে সমাজের অগ্রগতি হবে, সমাজ এগিয়ে যাবে, উন্নত হবে। তার তো বেসিক জিনিসটা হচ্ছে আপনার লেবারটাকে আপনি যেভাবে কাজে লাগাবেন সমাজটা ততই এগিয়ে যাবে। সেটা তো হচ্ছে না আমাদের দেশে। ফলে আজকে মানে সমস্ত দেশের এই অবস্থা, একদিকে মূল্যবৃদ্ধি, সমস্ত মানুষ হাহাকার করছে, সাধারণ মানুষ বেঁচে থাকার কোনো একটা মানে অবলম্বন মানুষের সামনে আজকে প্রায় নেই। কর্মহীনতা, বেকার সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, তারপর আছে আপনার নানা রকম মানে সরকারি নানা রকম অত্যাচার, এই নানা রকম আইন কানুন, এগুলির অত্যাচার, অর্থাৎ এই সব মিলিয়ে এটাকে একটা আমি স্বাধীন হয়েছি, স্বাধীন রাষ্ট্র, তা বলা যায় না আজকে, এই এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেকার সমস্যার কথা বলার পর এই কথাটা মনে আসে যে আমেরিকায় 120 জনকে হাত পা বেঁধে নতুন সরকার, ট্রাম্পের সরকার ভারতবর্ষে পাঠিয়ে দিল। তার মধ্যে 34 জন কিন্তু গুজরাটের ছিল, আর গুজরাট থেকে কিন্তু প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী, এবং গুজরাটে তিনি মুখ্যমন্ত্রীও ছিলেন। তাহলে গুজরাট মডেল বা মানে প্রধানমন্ত্রী গুজরাটে থাকার পর তার দেশের লোকদেরকে এইভাবে সারা দেশের 120 জনকে পাঠিয়ে দিল, তার টনক ধরে না। কিন্তু গুজরাটিদের স্বার্থে গুজরাটিরা অনেক কিছু করতে পারে, সেটা লোকেরা বলে। তো এই যে 34 জন যুবক, বেকার যুবক আমেরিকায় ভিন পথে ওরা গেল, জীবনের রিস্ক নিয়ে বিভিন্ন মানে দুর্গম পথ দিয়ে তাদেরকে যেতে হয়েছে, তারা সেখানে কর্মসংস্থানের জন্য গেল। এই যে একটা ভারতবর্ষের একটা মানে স্বাধীনতা 76 বছর পর, এটা একটা লজ্জাজনক মানে ইতিহাস। অবশ্যই লজ্জাজনক। প্রথম কথাটা হচ্ছে যে শুধু গুজরাট না, সারা ভারতবর্ষ থেকেই আপনি যেখানেই যাবেন, বেঙ্গালুরু যান, দেখবেন যে ভালো ভালো মানে ইঞ্জিনিয়ার, ডাক্তার, ভালো ভালো ছেলেমেয়েরা চলে যাচ্ছে বাইরে। কেন হচ্ছে এটা? এদেরকে দেশে মানে সরকার কেন রাখতে পারলো না? এত সম্পদ, দেশের সম্পদ, আমাদের এই সম্পদটা অন্য দেশ নিয়ে নিচ্ছে, ব্যবহার করছে। তাহলে আমাদের দেশ কেন ব্যবহার করতে পারলো না? আমাদের দেশে রাখা গেল না কেন? 2 নম্বর কথা হচ্ছে যে এই যে বিষয়টা, আজকে কিন্তু এই চাকরি বাকরির সমস্যা, বেকার সমস্যা শুধু ভারতবর্ষে তাই না, এটা বিশ্ব পুঁজিবাদের সমস্ত পুঁজিবাদী দেশের একটা কমন ফেনোমেনন, একটা কমন বৈশিষ্ট্য। ভারতবর্ষে যেরকম চাকরি নেই, বেকার সমস্যা, আমেরিকাতেও সৃষ্টি হয়ে যাচ্ছে, আমেরিকাতেও স্লোগান উঠছে।
এবং এর জন্যই আমেরিকাতেও স্লোগান উঠছে তাদের বাইরের বহিরাগতদেরকে বের করে দাও। হ্যাঁ, এবং সেই সুযোগটা সে দেশের সরকারও নিচ্ছে। ট্রাম্পই হোক আর যাই হোক, যিনি হুন, জনগণের ঊর্ধ্বে যেতে পারেন না। ফলে ওইটাকে কাজে লাগিয়ে এবং সমস্ত বিশ্বব্যাপী সমস্ত দেশে এগুলো দেখছি, এই ধরনের সমীকরণগুলোকে, জাতপাত, এই বহিরাগত এই সমস্ত জিনিসগুলোকে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এটা মানে কি সাম্প্রদায়িকতা বা এই ধরনের বিষয়গুলোকে সুশ্রুতি দিয়ে মানে অনেক দিন ক্ষমতায় টিকে থাকার একটা দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী প্ল্যান। কিন্তু আমেরিকার অর্থনীতিতে দেখা যায় যদি আপনি গাড়ি একটা কেনা থাকে, আপনার 5 লাখ টাকার গাড়ি যদি আপনার বাড়িতে থাকে, তার জন্য প্রতি মাসে আপনাকে 50,000 টাকার ট্যাক্স দিতে হয়। তার জন্য সেখানে মানুষের গাড়ি কম, তারা ওখানে ট্রাম, বাস এবং ট্যাক্সি, প্রাইভেট ট্যাক্সি যেগুলো প্রচুর পরিমাণে রয়েছে, সেগুলোতেই তারা বেশিরভাগ সফর করেন। তো সেই জায়গায় দেখা যাচ্ছে যে বাইরের থেকে যারা লোকরা যায়, তারা এই ছোটোখাটো কাজগুলো তারা করে, গাড়ি চালানোর থেকে আরম্ভ করে বিভিন্ন ছোটোখাটো কাজগুলো করে, বড় কাজও করে। মানে আজকে যদি গুগলের সিইও হতে হয়, গুগলের সিইও সেখানে আমাদের ভারতীয় বংশ লোকেরাই রয়েছে এখানে। তো এই যে ব্যবস্থা দেখা যাচ্ছে, কিন্তু অসমও কিন্তু রয়েছে, অসম এই সাম্প্রদায়িকতা একটা চলছে আজকে। মানে এই অসম আন্দোলনের সময় থেকে মানুষকে কর্মবিমুখ করে দেওয়ার একটা প্রবণতা যে তৈরি হয়েছে, আজকেও টিকে আছে। সেই জায়গায় অ্যাডভান্টেজ আসাম করছে অসম সরকার, যেখানে স্কিল্ড লেবারের অভাব রয়েছে। প্রতিদিন গাড়ি ভর্তি করে লোকরা চলে যাচ্ছে সাউথে, কারণ সেখানে একটা শিল্প নীতি রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল পলিসি রয়েছে। আপনি 8 ঘন্টা বা 9 ঘন্টা কাজ করবেন, তারপরে যে কাজ করবেন সেটা হবে এক্সট্রা, তার জন্য এক্সট্রা পাওয়া যায়, এক্সট্রা পয়সা দিয়ে সেখানে শিল্প মানে ইন্ডাস্ট্রিয়াল পলিসির আন্ডারে লোকেরা এক জায়গায় না 2 জায়গায় কাজ করে নেয়। তো এই আসামে তো শিল্প নীতি নেই। আসামে এই ই রিক্সা এসছে বা প্রাইভেট ট্যাক্সিগুলো আসছে বা এসটিসির যে শিল্পনীতি আছে, এসটিসির সেই শিল্পনীতি তার নিজেরই প্রয়োগ করতে পারছে না। তার গোটা চত্বরটা এসটিসির মানে ঘিরে রেখেছে ব্যক্তিগত বাহনগুলা, তারা সেখান থেকেও বেরিয়ে আসতে পারছে না। একটা দিশাহীন অবস্থা সরকারের। অথচ দেখেন আপনি, আমাদের মুখ্যমন্ত্রী তার পরিবারের সম্পত্তি বাড়িয়ে যাচ্ছে, অনেক গুণ বেড়ে গেছে, এবং তা নিয়ে ইতিমধ্যে গুয়াহাটি হাইকোর্টে আপনার জনস্বার্থ জড়িত মামলা করা হয়েছে। কারণ কি, একটা রুট চেঞ্জ করে দেওয়া হয়েছে মানে ন্যাশনাল হাইওয়ে। এত বড় ভয়ঙ্কর জনবিরোধী ষড়যন্ত্র চক্রান্ত মানে কি হতে পারে? হ্যাঁ, হতে তো পারে না, কিন্তু তাই তো হচ্ছে আসামে। হ্যাঁ, আসামে উন্নয়ন মানে তো ফ্লাইওভারের উন্নয়ন হচ্ছে। আসামে মানে বাকি মানে যে আমি বারবার একটাই কথাই বলছি যে আসামের জনসাধারণ যে সমস্ত সমস্যায় ভুগছেন, সেগুলো ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন? কিছু তো বলছেন না। হ্যাঁ, এই যে শিক্ষা সমস্যা, স্বাস্থ্য সমস্যা, বেকার সমস্যা, উনি প্রচার হচ্ছে লাখ লাখ যুবককে চাকরি দিয়েছেন, কত লক্ষ বাকি এখনো আছে, কটা দিয়েছেন চাকরি, এবং এই চাকরিগুলা কতটুকু পার্মানেন্ট। হ্যাঁ, ফলে আসামের অবস্থা একটা দিশাহীন অবস্থায়। আসামে কোনো শিল্পনীতি নেই। হ্যাঁ, আসামের সম্পদকে কাজে লাগিয়ে শিল্প হতে পারতো, সরকারের উদ্যোগেই হতে পারতো। আসামে সেই রিসোর্স আছে, ম্যান পাওয়ার আছে, হ্যাঁ হতে পারতো, কিন্তু সরকার করছে না একমাত্র এই কারণেই যে এখন এই সমস্ত সরকার করবে না, করবে প্রাইভেট পুঁজি করবে, তাদের স্বার্থে সরকার করবে না। নতুন ফসল উঠে আমরা বিহু করে, বিহু শেষ, নতুন ফসল আপনার সরকার চড়া দামে কেনার কথা ছিল, সরকার কিনে ব্যক্তিগত লোকদেরকে দিতে হয়েছে। এখন আপনার নগর বেড়াতে দেখা যাচ্ছে চরাঞ্চলের লোকেরা সেখানে তারা তাদের আলু নিয়ে বাজারে আসতে পারছে না, কারণ রাস্তা খারাপ। তারা 700-800 টাকায় আপনার কুইন্টাল আলু বিক্রি করছে। তো কৃষকদের যে এমএসপি পাওয়ার কথা তারা তো পাচ্ছে না, কৃষকরাও অবহেলিত। যে দেশের যারা সোনার ফসল ফলাবে সেই কৃষকদের যদি তাদের ন্যায্য মূল্য না পায়, যদি শিল্পপতিরা ইন্ডাস্ট্রি এরিয়ার সুযোগ না পায়, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার যে সুযোগ তা না পায়, যদি সরকারি স্কুলে উচিত শিক্ষা না পায়, এমনও স্কুলে গুণোৎসব হচ্ছে যেই স্কুলের অস্তিত্ব নাই, যেখানে স্কুল নাই। তো এই ধরনের খালি উৎসব মুখর একটা পরিবেশ, যেখানে স্বাস্থ্য বিভাগে দেখা যাচ্ছে যে আপনি গুয়াহাটির একটু বাইরে যান, যদি সেখানে কোনো সিরিয়াস পেশেন্ট থাকে, ধরুন মির্জায় গেলেন আপনি সিরিয়াস পেশেন্ট, ধুবড়ি গেলেন সিরিয়াস পেশেন্ট, সমস্ত গুয়াহাটিতে রেফার করা হচ্ছে। তার মানে কি,
গুয়াহাটি মেডিকেল কলেজের যে ইনফ্রাস্ট্রাকচার আর বাকি যত মেডিকেল কলেজ তৈরি করা কোথাও হয়েছে নেই, সব কোথাও নেই। এগুলো প্রহসন। কোথাও নেই, একমাত্র মানে সমগ্র আসামের মধ্যে একমাত্র জিএমসিতে গুয়াহাটি মেডিকেল কলেজেই কিছুটা আছে। এর জন্য সমস্ত শুধু আসাম না, এন্টায়ার নর্থ ইস্টের মানে সিরিয়াস পেশেন্টরা এখানে আসতে বাধ্য হয়। এবং মুখ প্রচার করা হচ্ছে যে এই বিগত 10 বছরে বিগত 10 বছরে আসামে অনেকগুলো মেডিকেল কলেজ হয়েছে, যেগুলো যে মেডিকেল কলেজগুলো হয়েছে খোঁজখবর নিয়ে দেখবেন ওগুলো আগের যে সিভিল হসপিটালের যে স্ট্যান্ডার্ড ছিল সেই স্ট্যান্ডার্ডও প্রায় নেই। বিভিন্ন জেলায় যে সিভিল মানে হসপিটালগুলো ছিল সেই স্ট্যান্ডার্ড নেই। হ্যাঁ, ফলে যদি যদি সত্যি সত্যি হতো, যদি বরপেটা মেডিকেল কলেজ, তেজপুর মেডিকেল কলেজ, এই সমস্ত লক্ষ্মীপুর মেডিকেল কলেজে এই মানে আধুনিক যন্ত্রপাতি সমস্ত সুযোগ সুবিধা যদি থাকতো, তাহলে এই গুয়াহাটি মেডিকেল কলেজে লক্ষ্মীপুর থেকে পেশেন্ট আসবে কেন, বরপেটা থেকে আসবে কেন? আসার তো কথা ছিল না, কিন্তু আসছে, এটাই তো বাস্তব। তাহলে সেটাই তো প্রমাণ করে যে ওইখানে মানে প্রয়োজনীয় চিকিৎসার কোনো সুযোগ সুবিধা নেই, এখন পর্যন্ত নেই। ফলে সমস্ত ক্ষেত্রেই সরকারের একটা মানে এগুলি প্রহসনমূলক একটা প্রতারণা, জনগণের সাথে সোজা কথায় জনগণের সাথে সমস্ত ক্ষেত্রে একটা প্রতারণা। আপনি কৃষকদের এমএসপির কথা বললেন, হ্যাঁ তাই তো। আপনি মানে এখন যান খারুপিটিয়া, এই দলগাঁও, এই সমস্ত অঞ্চলে গরিব কৃষকরা তাদের উৎপাদিত মানে শাক সবজি নিয়ে বসে আছে বাজারে এবং পানির দামে বিক্রি করে চলে যাচ্ছে। তাদের যে যে লেবার হয়েছে, লেবার কস্ট যেটা হয়েছে সেটাই তারা মানে পাচ্ছে না এই অবস্থাতে। তাহলে দেশের কৃষকরা যদি তাদের মানে ন্যায্য মানে মূল্য না পায়, তাদের মানে শ্রমের দাম না পায়, শ্রমিকরা যদি না পায়, এবং আজকে এই আরেকটা কথা আসছে যে শ্রম মানে সপ্তাহে শ্রম ঘন্টা নাকি এখন 70 ঘন্টা করতে হয়। তার অর্থটা কি? তার অর্থটা হচ্ছে শ্রমিকদেরকে রুথলেসলি শোষণ করো, শ্রমিকদেরকে কম মজুরি দিয়ে কত বেশি ঘন্টা কাটিয়ে মানে নেওয়া যায়। হ্যাঁ, এই তো চলছে, এই তো পুঁজিবাদী অর্থনীতির নিয়ম। হ্যাঁ, ফলে একটা ভয়ঙ্কর একটা সংকটের মধ্যে আমরা আবর্তিত কিন্তু হচ্ছি। হ্যাঁ, এই পুঁজিবাদ মানুষের জীবনে মানুষকে মানুষের মতো বাঁচতে দিচ্ছে না, মানুষকে প্রায় মানে পশুর স্তরের কিন্তু নামিয়ে দিচ্ছে। একটা হচ্ছে অর্থনৈতিক দিক, আরেকটা দিক দেখুন, মানুষের জীবনের সাংস্কৃতিক দিক একটা বলে একটা কথা আছে, তার মননশীলতা, সংস্কৃতি জগৎ, সেদিক নীতি নৈতিকতার মানে দিকটা, সেই দিকটাকে আজকে কিভাবে মানে একেবারে গুড়িয়ে দেওয়া হচ্ছে, নষ্ট করে দেওয়া হচ্ছে। যুব সমাজের নৈতিকতাকে একদম ধ্বংস করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, এই মদ, গাঞ্জা, অশ্লীলতা সমস্ত কিছু প্রচার কারা করছে? হ্যাঁ, আজকে ভারতবর্ষে বিভিন্ন গণমাধ্যমে এই ইন্টারনেটের মধ্য দিয়ে মোবাইলে এই যে অশ্লীলতা প্রচার করা হচ্ছে, তার তাৎপর্যটা কি, কেন করা হচ্ছে, কার স্বার্থে করা হচ্ছে? যুব সমাজকে নষ্ট করে দেওয়া। মদ, পাড়ায় পাড়ায় মদ। আজকে আসামেও মানে বৃদ্ধি হচ্ছে মদের দোকান। পশ্চিমবঙ্গের স্লোগান, সরকার স্লোগান যে দুয়ারে মদ। তাই সমস্ত সরকারের একই কারণ, অর্থনীতিটা, সমস্ত রাজনৈতিক পরিমণ্ডল, পরিবেশটা একই, আমাদের পুঁজিবাদী। সামাজিক মানে এত পতন হয়েছে যে আপনার বাড়িতে যদি কেউ মারা যায় সেক্ষেত্রে শ্মশানে নিয়ে গেলেও আপনার মদের প্রয়োজনীয়তা রয়েছে, না হলে সেই ডেড বডি পুড়ে না। যদি আপনার মদের ব্যবস্থা না করতে পারেন তাহলে আপনার শ্মশান বন্ধুও হবে না। তাহলে এইটা কে শিখালো? এটা এই সংস্কৃতি, এই আমি বলছি যে এই সংস্কৃতি, মদ সংস্কৃতি, এই যে ভালগার কালচার, এই সংস্কৃতি আমদানিটা হচ্ছে কোথার থেকে, কারা করছে এবং কারা পৃষ্ঠপোষকতা করছে? হ্যাঁ, এইটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এবং সেটা বুঝেই মানে আমাদেরকে সচেতন মানুষ, যুব সম্প্রদায় মানে এগিয়ে আসতে হবে। দেখুন, যারা রাজনীতিতে আছে, আজকে যদি আপনি বলেন স্বাধীনতা ৭৬ বছর পর আমি প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে আমি সম্মান করব, বা ইন্দিরা গান্ধীকে করব, বা রাজীব গান্ধীকে করব, মানে আপনি দেখেছেন ভারতবর্ষের ইতিহাসে সেই রকম একজন ব্যক্তিকে যাকে আপনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে পারেন, তার জীবনের ঐতিহ্যকে আপনি তুলে ধরতে পারবেন, বা সমাজ জীবনে তার মানে আদর্শ নিয়ে কেউ এগিয়ে যাচ্ছে? আজকে ব্যক্তিগত লাভালাভের জন্য সবাই চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ যারা সরকারি পয়সা চুরি করেছে তাদেরকে ডাকা হচ্ছে, আসো আমার দলে সামিল হলে তোমার নাই ইডি কেস, নাই সিবিআই কেস, সব কিছু থেকে তুমি মুক্ত হচ্ছ। এই ধরুন যে খুল্লা একটা যে আপনার ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থায় আপনার কোনো আদর্শ মানুষ তৈরি করতে পারে না। একদম ভয়ঙ্কর অবস্থা। রাজনীতি
এখন স্কাউন্ড্রেলদের একটা আশ্রয়স্থল হয়ে গেছে। একসময় রাজনীতিটা ছিল ভদ্রলোকের পছন্দ, হ্যাঁ, ফার্স্ট চয়েস অফ জেন্টলম্যান মানে বলে বলা হয়েছিল। আমাদের দেশের স্বাধীনতা আন্দোলনের সময়ে আপনারা জানেন কারা রাজনীতি, তরুণরাম ফুকন, সুভাষ বসু, হ্যাঁ, ভগৎ সিংরা, হ্যাঁ, শরৎচন্দ্র, মানে রবীন্দ্রনাথ, হ্যাঁ, নজরুল ইসলাম, আমাদের আসামের গোপীনাথ বরদলৈ, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, এই এই যে মানে চরিত্রগুলো তারাই রাজনীতিতে এসেছিলেন। এবং এই পুঁজিবাদী শাসন প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজনীতিটাকে আস্তে 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 অত্যন্ত সুকৌশলে পরিকল্পিতভাবে রাজনীতিকে আদর্শ বিবর্জিত করে দেওয়া হলো। রাজনীতির সাথে কোনো আদর্শের কথা নেই, হ্যাঁ। এবং রাজনীতিটা মানে বানিয়ে দেওয়া হলো যে সমস্ত চোর ডাকাতদের একটা আশ্রয়স্থল, করে খাওয়ার জায়গা। রাজনীতিটা পরিবর্তন করে দিল তারা করে খাওয়ার জায়গা। ফলে আজকে মানে এই মানে অবস্থাটা সৃষ্টি হয়েছে। আজকে আদর্শ বলে কোনো মানে কথা আজকে যুব সমাজের মধ্যে নেই। হলো কেন এই অবস্থা? হওয়ার তো কথা ছিল না। স্বাধীনতা আন্দোলনের সময় যে উচ্চ সংস্কৃতি আধার একটা আমাদের দেশে গড়ে উঠেছিল, হ্যাঁ, সেটা নষ্ট করলো কারা? দায়িত্বটা কার? যারা এতদিন শাসনভার চালিয়েছে, যাদের হাতে সমস্ত ক্ষমতা রয়েছে, তাদেরকেই তো দায়িত্ব নিতে হবে আজকে দেশের এই অবস্থার জন্য, হ্যাঁ। ফলে সব কিছু নির্ভর করে শাসন ব্যবস্থার উপর, তার অর্থনৈতিক ব্যবস্থার উপর। এবং এটাই ঘটেছে আমাদের দেশে যে স্বাধীনতার পর থেকে আজকে ৭৬-৭৭ বৎসরে এই যে পুঁজিবাদী অর্থনীতি, যার মূল কথাটা হচ্ছে সর্বোচ্চ মুনাফা অর্জন। সেই মুনাফা অর্জনের জন্য আপনি যা ইচ্ছা আপনি করতে পারেন, যা ইচ্ছা। এবং তাই তো আমরা দেখছি যে আপনার মুনাফা চাই, সর্বোচ্চ মুনাফা চাই, তার জন্য যা ইচ্ছা তা করতে পারেন। একটা লোককে আপনি মানে 18 ঘন্টা খাটিয়ে দিতে পারেন একদম নামমাত্র মজুরি দিয়ে, তাহলে এই যা ইচ্ছাতেই চলছে, হ্যাঁ। ফলে সমস্যাটা এখানেই আমাদের সমাজের সমস্যাটা। আচ্ছা, আমরা আসবো আবার এই কথাতে যে আপনার এই বিদ্যুৎ বিল বাড়ানোর জন্য টাইম ডে অফ যে সিস্টেমটা সরকার চালু করতে যাচ্ছে, সেখানে যখন তার জনশুনানি হয়, জনশুনানির ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রি যে কোম্পানিগুলো রয়েছে, ফিকি বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের বা এবিটা বা সিআইআই, যে কোম্পানিগুলো রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে, মানে আপনার কর্পোরেটের স্বার্থে তারা কাজ করবে বা তারা জনকল্যাণমুখী সরকারকে তারা আঙ্গুল দেখিয়ে বলবে যে তোমার এই কাজটা জনবিরোধী হবে, তো তাদের ভূমিকা বিভিন্ন সময় কিন্তু প্রশ্নের মুখে থাকে। এবং তারা যদি সঠিক ভূমিকা গ্রহণ করতে পারতো তাহলে মনে হয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও অসমে একটা পরিবর্তন আসতো। আপনার কনজিউমার অ্যাসোসিয়েশনের তরফ থেকে আপনি কি বলবেন? দেখুন, এই প্রতি বৎসর এই বিদ্যুৎ নিয়ামক আয়োগ, যেটাকে আমরা আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন আমরা মানে জানি, ওরা হচ্ছে মানে ইলেকট্রিসিটির ক্ষেত্রে রেগুলেটর, নিয়ন্ত্রক। উৎপাদন কোম্পানি কি উৎপাদন করছে, কতটা করবে, তার দাম কত হবে, বিতরণ কোম্পানি এপিডিসিএল সে কী রেটে বিক্রি করবে, তার সমস্ত পরিচালনার নিয়ন্ত্রণটা আছে এই রেগুলেটরি কমিশনের হাতে, করার কথা। এবং রেগুলেটরি কমিশনটা গড়ে তোলা হয়েছিল সেই ধারণা থেকে যাতে কোম্পানিগুলি কোনো জুচ্চুরি করতে না পারে, জনগণকে ঠকাতে না পারে, জনগণের সাথে কোনো প্রতারণা করতে না পারে, সেটা চেক করার জন্য, সেটা দেখার জন্য। এটাই রেগুলেটরি কমিশনের ফাংশন। কিন্তু আমরা দেখছি তারা নামমাত্র প্রত্যেক বছর একটা পাবলিক হেয়ারিং, যেটাকে গণশুনানি বলা হয়, তারা একটা আয়োজন করে, হ্যাঁ, আয়োজন একটা করে মানে পত্রপত্রিকাতে একদিন একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দেয় তাতে পার্টিসিপেট করার জন্য। এবং আমরা গত কয়েক বছর থেকে আমাদের এই সংগঠন মানে 2-3 বছর আগের থেকে আমরা এই আন্দোলনটা শুরু করেছি, তখন থেকে আমরা কিন্তু প্রতি বছর মানে আমরা যাচ্ছি। একটা আশ্চর্যজনক ঘটনা যে আসামে এত বিভিন্ন দল, সংগঠন, রাজনৈতিক দল থাকার পরও আজ পর্যন্ত কনজিউমারদের স্বার্থে, গ্রাহকদের স্বার্থে কথা বলার জন্য একমাত্র অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বাইরে অন্য কোনো সংগঠনকে আমরা কিন্তু সেখানটায় পাইনি। এইবারও প্রত্যেক বছরেই কিছু ইন্ডাস্ট্রিয়াল প্রতিষ্ঠান, আসামের যে এবিটা চা বাগানের মানে মালিকদের যে সংগঠন, এই অক্সিজেন ম্যানুফ্যাকচারার, এই ধরনের কিছু শিল্প উদ্যোগের প্রতিষ্ঠানের কিছু সংগঠন,
তারা পার্টিসিপেট করে এবং তারা অতি অবশ্যই এটা স্বাভাবিক কথা, তারা তাদের স্বার্থেই কথা বলে, তারা তাদের স্বার্থটাই দেখে। কারণ বিদ্যুতের ক্ষেত্রে গ্রাহকদের যেরকম মানে বিভিন্ন স্ল্যাব আছে, বিভিন্ন রেট আছে, দাম নির্ধারণ হয়, কমার্শিয়াল মানে স্ল্যাবগুলো আছে, কমার্শিয়াল বাণিজ্যিক ব্যবহারের জন্য বিদ্যুতের আলাদা কিছু নিয়ম নীতি আছে, আলাদা রেট নির্ধারিত হয়। ফলে এই এই প্রতিষ্ঠানগুলো তারা আসে, উৎসাহ নিয়েই আসে, প্রতি বছরই আসে এবং তারা তাদের স্বার্থেই কথাবার্তা বলে। কিন্তু জনগণের স্বার্থে কথা বলার জন্য, সাধারণ গ্রাহকদের স্বার্থে কথা বলার জন্য কেউ যায়নি, জাতীয় সংগঠন থাকে না, কেউ যায়নি, আজ পর্যন্ত কেউ যায়নি, দেখিনি কাউকে। আমরাই একমাত্র আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন আমরা জনগণের স্বার্থে মানে কথা বলে আসছি এবং বলে মানে যাব। এটা অত্যন্ত একটা কি বলবো, এটা দুঃখজনক মানে ঘটনা ঘটছে আসলে। হ্যাঁ, এখানে কেউ কেউ পার্টিসিপেট করছে না। এই মুহূর্তে নিয়েছি ছোট একটা বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। এক হতাশাজনক পরিবেশ অসমে রয়েছে। অসম আন্দোলনে অসমের ভিত্তিটাকে নাড়িয়ে দেওয়া যাওয়ার পর তারপর অসমের বুদ্ধিজীবী লোকেদের দ্বারা সৃষ্টি হয় আলফার মতো আতঙ্কবাদী সংগঠন বা সন্ত্রাসবাদী সংগঠন। তার জ্বালায় ভুগে মরেছিল অসম, যার জন্য কোনো ধরনের শিল্প উদ্যোগ সেখানে আসেনি। সরকার বিগত সর্বানন্দ সোনোয়ালের সময় থেকে চাইছে বিনিয়োগ আসুক, এক পরিবেশ তৈরি হোক। অসমের নয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সেও চাইছেন এবার অ্যাডভান্টেজ আসাম করে বিনিয়োগ টানতে। ইতিমধ্যে জাপান টাপান বিভিন্ন জায়গা থেকে এসছে, কিন্তু আমরা জানি যে সরকারের মানে চতুর্দিকে যে ব্যবস্থা চলছে, সরকারি প্রচেষ্টায় যে ব্যবস্থা চলছে, সেই ব্যবস্থায় কিন্তু সরকার মহারাজ খুব একটা খুশিকর জায়গায় বা খুশির জায়গায় নেই, যেখানে তার রেভিনিউ ইনকাম জেনারেশন অনেক হচ্ছে। আমরা একটা সাধারণ মানে সাধারণ কথা থেকে আমরা জানতে পারি, যেখানে অনেক ঢাকঢোল পিটিয়ে সরকার শুরু করেছিল, প্রায় 14 কোটি টাকা ইনভেস্টমেন্ট করেছিল মঙ্গলদৈতে, সেখান থেকে দেখা গেছে মাত্র 4 কোটি টাকা সরকারের উৎপাদন হয়েছে। কাজেই একটা হতাশাজনক ছবি সামনে রেখে অ্যাডভান্টেজ অসম হতে যাচ্ছে। অসমে না ইলেকট্রিসিটি আছে না কিছু, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মানে কলকাতায় বিদ্যুৎ উৎপাদনের কোনো ব্যবস্থা নেই। সেখানে ওরা বাইরে থেকে বিদ্যুৎ কিনে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে 4 টাকায় ওরা বিদ্যুৎ সরবরাহ করতে পারে। তো এইরকম একটা হতাশাজনক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা অ্যাডভান্টেজ আসাম করতে যাব এবং অ্যাডভান্টেজ আসাম সফল হোক আমরা তাই চাইব, কিন্তু সফলতার জন্য যে সরকারের যে উদ্যোগ সেখানে খামতি রয়েছে, কি বলবেন? হ্যাঁ, মানে অবশ্যই আসামে সেই ইনফ্রাস্ট্রাকচার তো মানে নেই। হ্যাঁ, বিদ্যুতের মানে মাসুল অত্যন্ত মানে বেশি এবং যোগাযোগ ব্যবস্থা এখনও খুব উন্নত বলা যায় না। ফলে ইন্ডাস্ট্রি এটা আসতে গেলে তার যে পরিপূরক ইনফ্রাস্ট্রাকচার সেটা না পেলে মানে আসবে কেন? আসুক, আমরা চাই যদি আমাদের মুখ্যমন্ত্রীর কথা মতো যদি ইন্ডাস্ট্রি আসে, বিনিয়োগ যদি আসে এবং যদি বেকার সমস্যার কিছু সমাধান হয়, আমি যদি হয়, তাহলে আমরা অবশ্যই মানে অসমবাসী খুশি হবে। কিন্তু বাস্তবে কি মানে হবে সেটা একটা প্রশ্নের মুখে। আমরা অতীতে কি দেখলাম? আমরা কয়েক বছর আগেও তো অ্যাডভান্টেজ আসাম 1 দেখলাম, তার আউটকামটা কি সেটা আজকে দেখলেই তো মানে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ফলে আসামের এই ইনফ্রাস্ট্রাকচার এবং এইগুলি ডেভেলপমেন্ট না করে, হ্যাঁ, এবং আজকে এই প্রাইভেট পুঁজিকে আনতে হচ্ছে কেন? আমরা বলছি যে প্রাইভেট পুঁজির জায়গাতে এই যে সমস্ত ইন্ডাস্ট্রি আসামের প্রয়োজন, সেগুলো তো সরকারের উদ্যোগে হতে পারত। হ্যাঁ, এই যে মানে আসামে ধুবড়ির জুইশলা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল, যোগীগোপার মানে এই কাগজ কলটা বন্ধ, জাগিরুটের কাগজ কলটা বন্ধ হয়ে গেল, সুগার ইন্ডাস্ট্রি বন্ধ, সুগার মিল কয়েকটা বন্ধ হয়ে গেল, আমিনগাঁওয়ের কয়েকটা বন্ধ হয়ে পড়েছে। হ্যাঁ, তাহলে এই যদি চিত্র হয় তাহলে আমরা কি আশা করতে পারি? আমরা পজিটিভলি আমরা কীভাবে ভাবতে পারি
ফলে এগুলি একটা পরিবেশ, একটা উৎসবমুখর একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে প্রচার দিয়ে, কিন্তু বাস্তবে কতটা হবে সেটা এখনো প্রশ্নের মুখে, সেটা সময়ই বলবে। কণ্ঠস্বর দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠান এখানে শেষ করছি।